বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আজকের ক্লাস ফিনান্সিয়াল স্টেটমেন্টস অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি এএসএম খবির হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই জেনে নেওয়া যাক ফিনান্সিয়াল স্টেটমেন্টস কি। ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর বাংলা হলো আর্থিক বিবরণীসমূহ। আর্থিক বিবরণীসমূহ অর্থাৎ এখানে কতগুলো আর্থিক বিবরণী রয়েছে, যেগুলোকে একত্রে বলা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস। ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রথম যে স্টেটমেন্টটি তৈরি করতে হয় সেটি হলো ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী। 2 নম্বর হলো ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নম্বর হলো স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট। আর্থিক অবস্থার বিবরণী অথবা ব্যালেন্স শিট। তারপরেরটি হলো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, নগদ প্রবাহ বিবরণী। স্টেটমেন্ট অফ রিটেইনড আর্নিংস, সংরক্ষিত আয় বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছি আর্থিক বিবরণী সমূহ। সাধারণত আর্থিক বিবরণী বলতে এই সবগুলো বিবরণীকেই বোঝানো হয়ে থাকে। এই আর্থিক বিবরণী থেকে আমরা একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মোট লাভ, নেট লাভ বা ক্ষতির পরিমাণ জানতে পারি, মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে পারি, অর্থাৎ বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত সেটাও জানতে পারি। ফিনান্সিয়াল পজিশন বলতে আমরা বুঝব একটি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো একটি নির্দিষ্ট তারিখে সম্পদ এবং দায়ের কী অবস্থা সেটি বুঝতে পারি। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী। এই বিবরণী থেকে আমরা জানতে পারি একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে বিভিন্ন উৎস হতে কী পরিমাণ অর্থের আগমন বা বহির্গমন ঘটেছে এবং বছর শেষে কী পরিমাণ নগদ অর্থ হাতে রয়েছে। এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস থেকে এই তথ্য জানা যাবে। তারপরে রয়েছে স্টেটমেন্ট অফ রিটেইনড আর্নিংস অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী। এই সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয় কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রস্তুতের সময়। যখন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রস্তুত করা হয় তখন এই রিটেইনড আর্নিং স্টেটমেন্ট প্রস্তুত করা হয়ে থাকে। এখান থেকে কোম্পানির যে নেট লাভ হয়, এই নেট লাভ এবং বিগত বছরের সংরক্ষিত আয় এগুলো একত্র করে এখান থেকে ডিভিডেন্ড, তারপরে বিভিন্ন দীর্ঘমেয়াদী তহবিলের স্থানান্তর, এরপরে যেই পরিমাণ উদ্বৃত্ত থাকে সেই পরিমাণ উদ্বৃত্তই এই রিটেইনড আর্নিং স্টেটমেন্টের মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোর সম্বন্ধে একটি সংক্ষিপ্ত ধারণা। এখন আমরা বিস্তারিত ধারণা নিতে চাই। ইনকাম স্টেটমেন্ট দুইভাবে প্রস্তুত করা হয়, যথা 1 সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর 2 হলো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ 1 নম্বরটি হলো এক ধাপ আয় বিবরণী এবং 2 নম্বরটি হলো বহু ধাপ আয় বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক ধাপ আয় বিবরণী হলো সেই ইনকাম স্টেটমেন্ট যেখানে একদিকে আয়গুলোকে দেখানো হয়, অর্থাৎ অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম,
এগুলোকে আলাদা আলাদা না দেখিয়ে একসাথেই দেখানো হয়। আবার ব্যয়সমূহকে অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স সকল ব্যয়সমূহকে একটি ধাপে বা একত্রে দেখানো হয়ে থাকে। সেই জন্য এটিকে বলা হয়ে থাকে সিঙ্গেল স্টেপ, অর্থাৎ আয়গুলোকে একটি ধাপে দেখানো হয় এবং ব্যয়গুলোকে একটি ধাপে দেখিয়ে নিট লাভ অথবা নিট ক্ষতি নির্ণয় করা হয় এই সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। এবার আসা যাক মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এই মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আয় এবং ব্যয়গুলোকে একটি ধাপে না দেখিয়ে একাধিক ধাপে দেখানো হয়ে থাকে। যেমন আয়গুলোকে আমরা অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং ইনকাম হেডের আন্ডারে বা শিরোনামের অধীনে আমরা দুটি ধাপে দেখাই। আবার ব্যয়সমূহকে আমরা কস্ট অফ গুডস সোল্ড, তারপরে হলো অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স, এই তিনটি হেডের আন্ডারে তিনটি ধাপে দেখিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু এই ধাপগুলো নিয়ে কথা বলতে চাই। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট এর ধাপসমূহ। শুরুতেই আসবে অপারেটিং রেভিনিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপারেটিং রেভিনিউ বলতে আমরা বুঝব, যদি একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আমরা ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করি, তাহলে এইখানে অপারেটিং রেভিনিউ বা পরিচালন আয় হবে ওই প্রতিষ্ঠানের প্রধান যে আয়ের খাত, সেইখান থেকে যে আয় হয় সেই আয়কে আমরা অপারেটিং রেভিনিউ বলবো বা বুঝবো। এখানে যদি একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কথা ধরা হয় বা একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে অপারেটিং রেভিনিউ বা পরিচালনায় বা প্রধান আয় হবে বিক্রয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রয় থেকে আমরা কিছু হিসাব বাদ দিব এবং কিছু হিসাব যোগ করে আমরা নিট সেল, এই নিট সেলকে নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ গ্রস সেল থেকে আমরা নিট সেল নির্ণয় করব। গ্রস সেল থেকে সাধারণত সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট বাদ দেওয়া হয় এবং নন রেকর্ডেড বা আনরেকর্ডেড সেলকে যোগ করে আমরা নিট সেল নির্ণয় করে থাকি। তারপরে আসা যাক কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের ওপেনিং ইনভেন্টরি এর সাথে আমরা নিট পারচেজেস যোগ করি এবং ক্লোজিং ইনভেন্টরি বাদ দিয়ে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নিট পারচেজ নির্ণয়ের সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেগুলো হলো গ্রস পারচেজ বা মোট ক্রয় থেকে আমাদের পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, তারপরে হলো বিনামূল্যে পণ্য বিতরণ, তারপরে হলো মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এই সমস্ত বিষয়গুলোকে আমরা পারচেজ থেকে বাদ দিব এবং অলিখিত ক্রয় বা আনরেকর্ডেড পারচেজ থাকলে সেটিকে আমরা যোগ করব। সাধারণত এই হিসাবগুলো বা আইটেমগুলোকে সমন্বয় করেই আমরা নিট পারচেজ নির্ণয় করি। তারপরে আরও কিছু খরচ এখানে আসে, যেমন ট্রান্সপোর্টেশন ইন বা ক্রয় পরিবহন যদি থেকে থাকে সেটিকেও এখানে হিসাবভুক্ত করতে হবে। তো আমরা ওপেনিং ইনভেন্টরি এর সাথে নিট পারচেজ এবং ক্রয়ের সাথে জড়িত যে খরচগুলো, ইম্পোর্ট ডিউটি, ট্রান্সপোর্টেশন ইন, এগুলো থাকলে এগুলোকে আমরা যোগ করব।
যোগ করে আমরা যেই অ্যামাউন্টটি পাবো সেটি হলো কস্ট অফ সেলেবল গুডস। কস্ট অফ সেলেবল গুডস, এই কস্ট অফ সেলেবল গুডস থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি বাদ দিব, সমাপনী মজুদ বাদ দিব। সমাপনী মজুদ বাদ দিয়ে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড আমরা উপরে নেট পারচেজ রেখে এসেছিলাম, সেই নেট পারচেজ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আমরা পেয়ে যাব গ্রস প্রফিট বা মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে আমরা অপারেটিং এক্সপেন্সেস বাদ দিব। অপারেটিং এক্সপেন্সেস এখানে দুটি এক্সপেন্স বা খরচ হিসাবভুক্ত হয়ে থাকে। একটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অর্থাৎ প্রশাসনিক ব্যয়, এবং অপরটি হলো সেলিং এক্সপেন্সেস অর্থাৎ বিক্রয় সংক্রান্ত ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি মনে করি আমরা যে প্রতিষ্ঠানের হিসাব করছি সেই প্রতিষ্ঠানের একটি অফিস রয়েছে, সেই অফিসের যে খরচগুলো হয়ে থাকে সেইগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ হেডিং এর আন্ডারে চলে আসবে। আবার আমরা যদি মনে করি আমরা যে প্রতিষ্ঠানের হিসাব করছি সেই প্রতিষ্ঠানটির একটি বিক্রয় কেন্দ্র বা দোকান রয়েছে, সেইখানে যেই ধরনের খরচগুলো হবে সেই খরচগুলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বিক্রয় ও বন্টন খরচের আন্ডারে চলে আসবে, এই হেডিংয়ের আন্ডারে চলে আসবে। তো এইগুলোকে যোগ করে আমরা পেয়ে যাব টোটাল অপারেটিং এক্সপেন্সেস। টোটাল অপারেটিং এক্সপেন্সেস আমরা গ্রস প্রফিট থেকে বাদ দিলে পাবো হলো অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিট নির্ণয় করার পর আমরা নন অপারেটিং রেভিনিউ যেমন ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটি হলো নন অপারেটিং রেভিনিউ। তারপরে হতে পারে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এটি হলো নন অপারেটিং রেভিনিউ। তারপরে হতে পারে সাব রেন্ট, উপভাড়া, এটিও নন অপারেটিং রেভিনিউ। এইগুলোকে আমরা যোগ করব, যোগ করে নন অপারেটিং এক্সপেন্স হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। আরও যদি কোনো অ্যাবনর্মাল লস থেকে থাকে সেইগুলো এখান থেকে সেইগুলোকেও এই নন অপারেটিং এক্সপেন্স হেডিংয়ের দেখাতে হবে, এই হেডিংয়ের আন্ডারে দেখাতে হবে। তারপরে আমরা এই নন অপারেটিং এক্সপেন্সের যোগফল নির্ণয় করে নন অপারেটিং রেভিনিউর যোগফল থেকে বাদ দিয়ে আমরা যে চিত্রটি পাবো সেটিকে যে অ্যামাউন্টটি পাবো সেটিকে আমরা অপারেটিং প্রফিটের সাথে যোগ করে দিব। যোগ করলেই আমরা পেয়ে যাব নেট প্রফিট অথবা নেট লস। তো এভাবেই আমরা আমাদের মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা চেষ্টা করব একটি গাণিতিক উদাহরণ দিয়ে এই বিষয়টি আরও সুস্পষ্ট হওয়ার। তো আমরা আগামী ক্লাসে একটি গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব, সেটি হবে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এই মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের একটি গাণিতিক উদাহরণ নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনা প্রতিরোধে ভূমিকা পালন করবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। সবাইকেই ধন্যবাদ।